নমস্কার। আজকে আমরা জানব শুদ্ধ ও বিকৃত স্বরের আন্দোলন সংখ্যা। এই আন্দোলন সংখ্যা থেকে প্রত্যেকটি এক্সাম থেকে কেভিএস, এনভিএস, DSSS-B সমস্ত স্টেটের যে সেট পরীক্ষা হয়, হ্যাঁ, আবার সমস্ত স্টেটের যে আপনাদের টেট পরীক্ষাগুলো হয়, টেট পরীক্ষাতেও একটা থাকে, এবং ইউজিসি নেট থেকেও থাকে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বর্তমান যে পরীক্ষাটি হতে চলেছে WBSL-ST। আমার সম্পূর্ণ বিশ্বাস SL-ST থেকে একটি প্রশ্ন আন্দোলন সংখ্যা থেকে থাকবে। আন্দোলন সংখ্যাটি অ্যাকচুয়ালি অনেকে মুখস্থ করতে পারে না, যেহেতু অনেক অনেক জনের আছে, তো 4 জনের মতন আন্দোলন সংখ্যা আছে। আবার ইকুইলি টেম্পার স্কেলের আন্দোলন সংখ্যা আছে। তো যেমন ভাতখণ্ডেজি আমাদের আন্দোলন সংখ্যাগুলি কি বলেছেন, এই সমস্ত কিছু মুখস্থ রাখা একটু টাফ হয়, কিন্তু প্যাটার্ন ধরে যদি একটু নিয়ম অনুসারে আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে কিন্তু আমরা আন্দোলন সংখ্যাটি মনে রাখতে পারব। খুবই আমাদের আন্দোলন সংখ্যাটি মনে রাখা খুবই সহজ। এখন আমরা একটু দেখে নিই আন্দোলন সংখ্যাটি স্বরের, অর্থাৎ 7টি আমাদের শুদ্ধ স্বর ও 5টি বিকৃত স্বর। আমাদের মোট যে স্বর হচ্ছে 12টি। এই 12টি স্বরের আন্দোলন সংখ্যাটি জানব। এখন প্রশ্ন হচ্ছে আন্দোলন সংখ্যা আন্দোলন একটা শব্দ আমরা বারবার শুনতে পাই, তাই না? যেমন আমরা আন্দোলন, ঠিক আছে, এই শব্দটি আমরা কিন্তু গ্র্যাজুয়েশন থেকেই বারবার শুনে আসি। তো আমরা একটু জেনে নেব যে আন্দোলনটাই কি। দেখো, আন্দোলন দোলন, দোলন, ঝুলন, একটা একই রকম শব্দ মনে হচ্ছে, আন্দোলন, ঝুলন, দোলন। তো আন্দোলন মেন যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হবে কম্পন। সঙ্গীতে আমাদের কম্পন, ঠিক আছে। এই কম্পন যখন একটা আবৃত্তি পূর্ণ করে, অর্থাৎ কম্পনটা যখন একটা আবৃত্তি পূর্ণ করছে, হ্যাঁ, একটা পুরো আবৃত্তি। যেমন, আচ্ছা, এইখানে হয়তো বোঝা যাচ্ছে না ব্যাপারটা, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আরো ভালোভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লম্বা রাস্তা, একটি লম্বা রাস্তায় এই মাঝখানে হচ্ছে একটা বাজার, হ্যাঁ, একটা বাজার। এইখানে হচ্ছে একটি ছেলের বাড়ি, যার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে। আর এইখানে হচ্ছে রাহুলের GF, অর্থাৎ গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ডের বাড়ি। এখন রাহুল গেছিল বাজারে বাজার করতে, হঠাৎ তার বান্ধবীর কল এলো, হ্যাঁ, আমার জন্য একটি পেন নিয়ে আসো, তাড়াতাড়ি আমি প্র্যাকটিকাম লিখছি, আমার জন্য পেন নিয়ে আসো। তো রাহুল কি করলো, তাড়াতাড়ি করে চলে গেল তার গার্লফ্রেন্ডের বাড়ি পেনটাকে নিয়ে। এখন পেন দিয়ে পুনরায় ফিরে সে বাড়ির দিকে চলে গেল। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখে বাজার করতেই ভুলে গেছে, আবার বাড়ি থেকে এলো বাজারে। হ্যাঁ, তাহলে দেখো, এইখান থেকে গেল গার্লফ্রেন্ডের বাড়ি, আবার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে সোজা বাজার হয়ে আবার বেরিয়ে গেল ঘরে। হ্যাঁ, ঘরে গিয়ে দেখে বাজার করেনি, আবার সে ফিরে এলো বাজারে। তাহলে তোমরা দেখবে সে কিন্তু একটা আবর্তন পূর্ণ করলো এইভাবে, তাই না? এখান থেকে শুরু করেছিল, একটা আবর্তন পূরণ করলো, এইটাই হচ্ছে আবর্তন, একটা আবর্তন পূর্ণ করলো। তো এই আবর্তন যখন
কম্পনের সাথে হচ্ছে, মানে একটা কম্পন যখন তার আবর্তন কমপ্লিট করছে, এখানে তো রাহুল আবর্তনটি কমপ্লিট করেছিল, কম্পনে যখন আবর্তনটা কমপ্লিট হলো তখন এটাকে আমরা কি বলছি? আন্দোলন। বোঝা গেল? আরও ভালোভাবে আমরা বুঝবো, এটাকে, যেহেতু আন্দোলনটা কি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আরও ভালোভাবে যদি আমরা বুঝি, একটা ধরো দড়ি, সেই দড়ির উপর নিচের দিকে একটা ঝুলিয়ে দিলাম একটা ঢিল। বোঝা গেল? নিচের দিকে একটা দড়ি, তার নিচের দিকে আমি ঝুলিয়ে দিলাম একটা ঢিল। এই ঢিলটার নাম আমি এখানে এই স্থানটার নাম দিয়ে দিলাম এ। এখন এই ঢিলে যদি আমি ডান দিক থেকে আঘাত করি, হ্যাঁ, তাহলে কিন্তু ঢিলটা তার নিজের স্থানে থেকে বেরিয়ে যাবে, বাঁ দিকে চলে যাবে। এই স্থানটির নাম দিয়ে দিলাম আমি বি। ঠিক আছে? কি বললাম আমি? যেমন এখানে যদি আমি আঘাতটা করি, এই দিক থেকে যদি আমরা আঘাতটা করি, তাহলে কিন্তু সে চলে আসবে কোথায়? বি স্থান। বি স্থানে আবার সে এ স্থানে ফিরে যাবে বি স্থান থেকে, কিন্তু ফিরে গিয়ে এখানে সে দাঁড়াতে পারবে না। কেন? এখান থেকে বি স্থান থেকে এ স্থানে যাওয়ার সময় তার গতি অনেকটা বেশি হবে। সে এখানে না দাঁড়িয়ে পুরোপুরি চলে যাবে আরেকটি স্থানে। কোন স্থানে? স্থানটির নাম আমরা দিয়ে দিচ্ছি, এত দূর যতটা সে বাঁ দিকে গেছিল ঠিক ততটাই ডান দিকে চলে আসবে। এর নামটা দিয়ে দিচ্ছি সি স্থান। ঠিক আছে? তো সি স্থানে চলে এলো, সি স্থানে চলে গিয়ে আবার সে ফিরে আসবে এইদিকে। তোমরা ইমাজিন করো, একটা ঢিলকে বেঁধে দিলাম, এভাবে তুলতে থাকে, তাই না? যখন আমরা তাকে ধাক্কা দেব তখন বাম দিক ডান দিক, বাম দিক দোলনা হয়, ঠিক তেমনই। তো এইভাবে তোমরা দেখবে সে কিন্তু এই ঢিলটা কিন্তু একটা আবর্তন এইভাবে পূর্ণ করলো। হ্যাঁ, তো আমাদের সঙ্গীতে কি হচ্ছে? কম্পন যখন একটা আবর্তন পূর্ণ করছে তখন আমরা তাকে বলছি, বোঝা গেল? এই কম্পনটা যখন একটি আবর্তন পূর্ণ করবে তাকে বলবো আমরা আন্দোলন। এই কম্পনটা আমাদের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে হয়। যেমন ধরো একটা আমি ছোট করে একটু এঁকে দেখাই। যেমন আমি ছোট্ট করে এঁকে দেখাবো। এই হচ্ছে আমাদের ডিগি। এর মধ্যে যখন আমরা আঘাত করব, অর্থাৎ হাত দিয়ে যখন এইসব জায়গায় যখন আঘাত করব আমরা, তো এখানে কি হবে? এই চামড়াটা কি হবে? এভাবে কাঁপতে থাকবে, তাই না? এভাবে কাঁপতে থাকবে। আমরা একটু ভালোভাবে দেখে নেব এখানে একটা তবলা অঙ্কনের মাধ্যমে। তবলা একটু আঁকবো, ডিগি তবলা। ডিগি তবলাটি আঁকলাম। তো আমরা দেখব এই তবলার মধ্যে যখন আমরা আঘাত করব, এই তবলাতে যখন এই স্থানে চামড়ার উপরে যে চামড়াটি থাকে, এই চামড়ার উপর যখন আমরা আঘাত করব সেটি কিন্তু এইভাবে কাঁপতে থাকবে, তাই না? তো আমরা জানি কম্পনের ফলে আমাদের কি সৃষ্টি হয়? কম্পনের ফলে ধ্বনি সৃষ্টি হয়, তাই না? কম্পনের ফলে কি সৃষ্টি হয়? ধ্বনি সৃষ্টি হয়। তো এই ধ্বনি যখন প্রতি সেকেন্ডে 240 বার হবে, এই কম্পনটি প্রতি সেকেন্ডে যখন 240 বার তার আবর্তনটি পূর্ণ করবে প্রতি সেকেন্ডে, তখন আমরা ন্যাচারাল স্কেলের সাকে শুনতে পাবো। সায়ের ধ্বনি আমরা যে ন্যাচারাল স্কেলের সাকে যেমন শুনতে লাগে, ঠিক তেমনই ধ্বনি পাবো যখন এই কম্পনটি তার 240 বার প্রতি সেকেন্ডে আন্দোলিত হয়ে যায়। 240 বার প্রতি সেকেন্ডে আন্দোলিত হয়ে যায়। বোঝা গেল? তো চলো এবারে আমরা জেনে নেব আমাদের আন্দোলন সংখ্যার মধ্যে কে কত কত আন্দোলন সংখ্যা বলেছেন, একটু জেনে নিই। তো একটা ছক বানিয়ে নেব আমরা। প্রথমে লিখব স্বর, তারপর হচ্ছে ভাতখণ্ডেজি, ভাতখণ্ডেজি কি কি বলেছেন?
পাশ্চাত্য সঙ্গীতে কি বলা আছে? পাশ্চাত্য, এবং শেষ হচ্ছে আহবল, আহবল ও শ্রীনিবাসজি, ইনারা দুজনেই সমান বলেছেন। শ্রীনিবাসজি। এখানে আমার পেজ একটু কম, তাই আমি এই জিনিসটাকে কপি করে নেব অন্য একটি পেজে। হ্যাঁ, অন্য একটি পেজে আমি কপি করে নিচ্ছি। তোমরা তো একটা পেজের মধ্যেই করে নেবে এটাকে। আমি এটি 2-3টি পেজ নিয়ে নিচ্ছি। চলো, সুন্দর করে তোমরা ছকটা বানাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আমরা এবারে স্বরগুলোকে লিখে ফেলব। স্বরগুলো হচ্ছে প্রথমে আমাদের সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা। পরের পেজে চলে যাই। পরের পেজে মা, গা পর্যন্ত হয়েছে। এবারে আমরা দেখব মা, তীব্র মা, পা, কোমল ধা। পরে লিখবো আমরা শুদ্ধ ধা, তারপরে হচ্ছে কোমল নি, তারপরে শুদ্ধ নি, তারপরে আমাদের তার সপ্তকের সা। চলো, এবারে আমরা আন্দোলন সংখ্যাটি দেখে নেব। আমাদের ছকটি বানানো হয়ে গেছে, এবারে আন্দোলন সংখ্যাটি আমরা দেখে নিই। আন্দোলন সংখ্যার মধ্যে আমরা সবার প্রথমে আমরা শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যাটি জেনে নেব, 240। কারণটা হচ্ছে প্রায় শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যা প্রত্যেকেই সমান বলেছেন। ঠিক আছে, তো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা প্রথমে শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যাটি করব। তো 240 হচ্ছে সায়ের, আর 270 হচ্ছে ঋষভের। এখন গান্ধার অর্থাৎ গায়ের হচ্ছে 300। মনে রাখার সুবিধার্থে আমরা কিন্তু প্রথমে আমাদের 320, 360, 360 শুধুমাত্র ধৈবতের আলাদা। ধৈবতের পাশ্চাত্যে হচ্ছে 400। আর ভাতখণ্ডেজি ও শ্রীনিবাসজি
ইনাদের হচ্ছে 405, 5 একটু বাড়া, আন্দোলন সংখ্যা বাড়া, এইটুকুনি একটু মনে রাখতে হবে পাশ্চাত্য সংগীতের। তারপরে আমাদের হচ্ছে 450, 450, 450, আর তার সপ্তকের সাথে 480, মধ্য সপ্তকের সায়ের ডবল 240, 80। চলো, আমরা সবার প্রথমে যে জিনিসটা আমি বললাম, একটু মনে রাখার প্যাটার্নটাও মনে রাখতে হবে, যে কেমন আমরা মনে রাখবো বিষয়টাকে। এত 4 জনের আন্দোলন সংখ্যা মনে রাখা তো খুবই মুশকিল। এখানে দেখে নাও, প্রথমে আমরা শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যা লিখেছি। সায়ের আন্দোলন সংখ্যা প্রত্যেকেই 240 করে বলেছে, রের হচ্ছে 270, আর গায়ের হচ্ছে 300, মায়ের হচ্ছে 320, পায়ের 360, ধায়ের শুধুমাত্র 400, 405, 405 দুই দিকে, আর নিয়ের হচ্ছে 450। বোঝা গেল? তো একটু প্র্যাকটিসের জন্য আমি যদি বলি কেমন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব 240, 270, 300, 320, 360, 400, 450। এইটা পাশ্চাত্য। ঠিক আছে, এটা হচ্ছে পাশ্চাত্য। পাশ্চাত্য মানে মিডিলটা, আমাদের যে এই মাঝখানেরটা, এই মাঝখানেরটাকে আমরা লিখলাম। এইভাবেই প্র্যাকটিস করব, মাঝখানেটা লিখে। হ্যাঁ, বারবার আমি আবারও দেখিয়ে দিচ্ছি কেমন করে আমরা প্র্যাকটিস করব। এইভাবে 240, সরি, প্র্যাকটিসটা আমরা কেমন করব, আমরা কিন্তু এভাবেই প্র্যাকটিস করব। 240, 270, 200, 300, 320, 360, 400, 450। সা রে গা মা পা ধা নি। ঠিক আছে, আর সায়ের তার সপ্তকের সা হচ্ছে 80। আমরা তার সপ্তকটা ধরবো না, এটা ডবলই হবে। তার সপ্তকটা আমরা ধরবো না, এইভাবে প্র্যাকটিস করব। শুধুমাত্র এদিকে হবে আমাদের এই নিটার ক্ষেত্রে হবে, সরি, শুধুমাত্র ধায়ের ক্ষেত্রে হবে 405 এদিকে, আর এদিকে হচ্ছিল 405, অর্থাৎ আহবল এবং শ্রীনিবাসদির 405, আর ভাতখণ্ডেজিও 405। এইটুকুনি, এইভাবে আমাদের হয়ে গেল মুখস্থ করা। অর্থাৎ বারবার যখন লিখে 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 প্র্যাকটিস করব, আমাদের তখন খুব সহজেই মনে থেকে যাবে। বোঝা গেল? তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এবারে আসো, তাহলে আমাদের 7টি শুদ্ধ স্বরের আমাদের হয়ে গেল, আর বাকি পড়ে থাকলো 5। 5-এর মধ্যে এখন আমি দুটো করে দিচ্ছি, খুব সহজে মনে থাকবে। 5-এর মধ্যে কোমল গান্ধার, দেখো কোমল গান্ধারের যেমন, আচ্ছা কোমল শব্দটা একটু বুঝিয়ে দিই। কোমল যে জিনিসটা কি, শুদ্ধ থেকে নিচের দিকে থাকবে, অর্থাৎ আমাদের শুদ্ধ গা এখানে কত, 300, তাহলে 300-র নিচে থাকবে আমাদের কোমল গা 288। এখানে সবাই বলেছেন কত, 288। এই 288 প্রত্যেকে কিন্তু 288 করে বলেছেন, মনে থাকলো? প্রত্যেকে 288। আর একটা আমাদের থাকছে কোমল নি, গা আর নি, কোমল নি। কোমল নিও প্রত্যেকে সমান বলেছেন 432। দেখো শুদ্ধ নি 450, তাহলে 450-এর নিচেই থাকবে কোমল। কোমল, আমরা কোমল স্বর কাকে বলি, শুদ্ধ স্বরের থেকে নিচের দিকে যে স্বরটা থাকে, অর্থাৎ শুদ্ধ স্বরের থেকে নিচে, আর তীব্র হচ্ছে শুদ্ধ স্বরের থেকে উপরে, উঁচু। শুদ্ধ স্বরের থেকে নিচু স্বর, আর শুদ্ধ স্বর থেকে নিচু স্বর। ঠিক আছে, তো কোমল হচ্ছে শুদ্ধ স্বরের থেকে নিচু স্বর, আর তীব্র হচ্ছে শুদ্ধ স্বর থেকে উঁচু স্বর। চলো, তো 432 করে এখানে সবাই বলেছে,
32 মনে থাকবে। তা আমরা সেখানে দেখছিলাম যে আমাদের 7টি, চলো, তা আমরা কি মুখস্থ করে ফেললাম? পাশ্চাত্য, মাঝখানে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, মাঝখানে আমরা লেখাটার চেষ্টা করব। আমরা এভাবে 3টি করেছি, তাই না? ভাতখণ্ডেজি, পাশ্চাত্য আর আহবল শ্রীনিবাস, তো 3টি ছক কেটেছি। তো আমরা মাঝখানেটা সবসময় মনে করব, পাশ্চাত্য। এইটা এটা কেমন? 240, 270, 300, 400 আর 450। এই হচ্ছে শুদ্ধ স্বর আমাদের পাশ্চাত্যের শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যা। এখন সা রে গা মা পা ধা নি পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা জানি যে শুধুমাত্র ধৈবতটা আলাদা এদের, 405 ভাতখণ্ডেজির, আর এদিকে হচ্ছে শ্রীনিবাস ও আহবল, এদের হচ্ছে 405। হয়ে গেল মুখস্থ। এবারে আসো, আমি বলেছিলাম তোমাকে গা, আমার এটি হচ্ছে সা, তাই না? আর এটি হচ্ছে রে, আর এটি হচ্ছে গা। তো গা হলে আমাদের এর মাঝখানে থাকছে কোথায়? গা শুদ্ধ, শুদ্ধ স্বরের নিচের দিকে থাকছে আমাদের কোমল, তো কোমল গান্ধার এখানে হয়ে যাবে। বুঝা গেল? এখানে কোমল গান্ধার আমরা যেটা মনে করেছিলাম কত? কোমল গান্ধারে আমরা মনে করেছিলাম 288, 288, ঠিক আছে? কোমল গা আর নি, গা আর নি, কোমল গা আর নি, 288, আর এদিকে হচ্ছে 432, ঠিক আছে? আর কোমল নিটা আমাদের কোথায়? এটা হচ্ছে আমাদের নি 7, এটা হচ্ছে কোমল নি, তাই না? এটা হচ্ছে কোমল নি, আর এইখানে হচ্ছে, ও সরি, এইখানে থাকবে আমাদের কোমল নিটা, তাই তো? এখানে কোমল নিটা, আর এখানে হচ্ছে কোমল নিটা। আমরা কত বললাম? 400। শুদ্ধ নি আমাদের 450 আছে, 450 আছে। তো কোমল নি আমাদের কত? 432। মনে থাকবে? তাহলে এইভাবে আমরা মনে করে নিলাম শুদ্ধ এবং বিকৃত। তাহলে আমাদের কটি হলো? আমরা 7টি শুদ্ধ স্বরের আন্দোলন সংখ্যা জেনে গেলাম, 4 জনের। 7টি শুদ্ধ স্বর আমাদের হয়ে গেল। এখন বাকি থাকলো 5টি বিকৃত। 5টির বিকৃতর মধ্যে 2টো কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আর 3টে। এই 3টে তোমাদেরকে একটু মনে করতে হবে, কেন এই 3টে হচ্ছে ভগ্নাংশে। হ্যাঁ, এটা তো আমাদের 2টো হয়ে গেল, 2টোর মধ্যে কি পড়লো? গা ও নি, কোমল গা আর কোমল নি। কোমল গা হচ্ছে 288, আর কোমল নি হচ্ছে 432। মনে থাকবে? 288, 432। চলো এবার আমরা দেখে নিই বাকি সমস্ত কোমল স্বর এবং তীব্র স্বরের কি কি আন্দোলন সংখ্যা দেওয়া আছে। চলো প্রথমে দেখবো ঋষভের। এগুলো একটু ভগ্নাংশ আকারে দেওয়া আছে এবং প্রত্যেকের প্রায় আলাদা আলাদা করে দেওয়া আছে। ভাতখণ্ডেজি বলেছেন 254 বাই, সরি, ভাতখণ্ডেজি বলেছেন 254 পূর্ণ, 254 পূর্ণ 2/17। পাশ্চাত্যে এটি দেওয়া আছে 256। আর আমাদের দক্ষিণ ভারতের শ্রীনিবাস এবং আহবল জি বলছেন 259 পূর্ণ 1/5। এইটুকুনি একটু মুখস্থ রাখতে হবে বাবা। এইটা একটু মনে রাখতে হবে, বারবার লিখতে 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 প্র্যাকটিস হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের ঋষভের। গান্ধার তো আমরা জেনে গেছি, কোমল গান্ধারের, কোমল ঋষভের। চলো এবারে আমরা দেখি তীব্র মধ্যমের। তীব্র মধ্যমে আমাদের কি কি আন্দোলন সংখ্যা দিচ্ছে? 338 পূর্ণ 14/17, ঠিক আছে? 338 পূর্ণ 14/17। আর আর আমাদের পাশ্চাত্যতে কি দেওয়া হচ্ছে? 337 পূর্ণ 1/12। আর দক্ষিণ ভারতে 344 পূর্ণ 8/113। এগুলো
মুখস্থ রাখার বিষয় আছে। 3টে স্বরের আন্দোলন সংখ্যা শুধু একটু মনে রাখতে হবে কষ্ট করে, বারবার প্র্যাকটিস করে। ঠিক আছে, চলো এরপরে দেখবো কোমল ধৈবত। কোমল ধৈবতের আমাদের আন্দোলন সংখ্যা হচ্ছে 300। আচ্ছা, তীব্র মানে তীব্র একটু এখানে বুঝিয়ে দিই। শুদ্ধ মধ্যম থেকে উঁচু হবে। শুদ্ধ মধ্যম 320 আছে, আর তীব্র মধ্যমগুলো দেখে নাও 338, অর্থাৎ 320 থেকে 338 বেশি, তাই না? কিন্তু কারণ তীব্র স্বরের কথাটা হচ্ছে উঁচু, শুদ্ধ থেকে উঁচু, তীব্র আর কোমল, তাই না? কোমল হয়েছিল শুদ্ধ স্বর থেকে নিচু স্বর, আর তীব্র হচ্ছে শুদ্ধ স্বর থেকে উঁচু স্বর। হুম হুম তো আমরা যেটা বলছিলাম শুদ্ধ কোমল ধৈবতের ব্যাপারে। কোমল ধৈবতে আমাদের আন্দোলন সংখ্যা হচ্ছে 381 পূর্ণ 3/17। আর পাশ্চাত্যতে বলছে কি, ভাতখণ্ডীজি বলছেন 381 পূর্ণ 3/17, আর পাশ্চাত্যতে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে 384। পাশ্চাত্যতে বলছে 384, আর আমাদের আহবল এবং শ্রীনিবাসজি বলছেন 388 পূর্ণ 4/5। বোঝা গেল? তাহলে আমাদের এখানে হয়ে গেল পূর্ণ। আর আমাদের কোমল নৃত্য আমাদের আছে, কোমল নৃত্য আমরা প্রথমে মুখস্থ করে নিয়েছি, তাই না? 432। তো হয়ে গেল আমাদের কমপ্লিট। আমরা প্রথমে একটু এখানে বুঝিয়ে দিই। আমরা প্রথমে 7টি শুদ্ধ স্বর, 7টি শুদ্ধ স্বরের জেনে গেছিলাম। কি কি? 240, 270, 300, 320, 360, 400, 450। ঠিক আছে, এখানে 7 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে নি। বোঝা গেল? তো নি, তো এটা হচ্ছে আমাদের ধা। ধায়ের আমাদের আন্দোলন সংখ্যাটি একটু উত্তর ভারতে ও দক্ষিণ ভারতে আলাদা ছিল, মনে পড়ছে? 405 আর 405, এইভাবে। তো আমরা আমাদের 7টি শুদ্ধ স্বর এখানে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার বাকি পড়ে থাকলো 5টি। 5টির মধ্যেও আমরা 2টি স্বর বার করে দিয়েছিলাম, গা, কোমল গা আর কোমল গা আর কোমল নি। তো কোমল গাতে আমরা দেখেছিলাম 288 ছিল, প্রত্যেকের সমান সমান ছিল, আর কোমল নিতে ছিল 432, প্রত্যেকের সমান। আর বাকি আর কি থাকলো? কোমল রে, হ্যাঁ, কোমল রের পরে হচ্ছে তীব্র মা, আর হচ্ছে কোমল। এই 3টের আন্দোলন সংখ্যা তোমাদের একটু ভগ্নাংশ আকারে মনে রাখতে হবে, ভগ্নাংশতে দেওয়া আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো আশা করছি প্রত্যেকে এই জিনিসটি মনে করবে এবং WBSLSTর পরীক্ষা নাম্বার আনার চেষ্টা করবে। খুব ভালোই সিট আছে। হ্যাঁ, সবাই এই আন্দোলন সংখ্যাটি মনে করে নেবে এবং ভালোভাবে এইরকম যেভাবে আমি বললাম এইভাবেই তোমরা মনে রাখার চেষ্টা করবে। খুব সহজেই 4 জনের আন্দোলন সংখ্যাটি মনে রাখতে পারবে। পরে আমরা কোনোদিন টেম্পার্ড স্কেলের যে আমাদের আন্দোলন সংখ্যাটি আছে আমরা জানবো। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে প্রিপারেশন নাও। রাধে রাধে।